সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জামায়াত ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, অভিযোগ বিএনপির সিইসির সাথে বৈঠক। একটি দলের প্রধানের বাড়তি নিরাপত্তা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে, প্রধান উপদেষ্টাকে জামায়াত। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে পক্ষপাতিত্ব করছে ইসি, নির্বাচনে অংশ না নিতে পারে এনসিপি। গণ অভ্যুত্থানে ধানমন্ডি মোহাম্মদপুরে হত্যা মামলার অভিযোগ গ্রহণ, তাপস নানক সহ আসামি ২৮। জামায়াত ইসলামীর বিরুদ্ধে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ এবং ভোটারদের এলাকা পরিবর্তনের অভিযোগ করেছে বিএনপি। একই সাথে প্রবাসীদের পোস্টাল ব্যালট ও সিলেটের শাকসু নির্বাচন নিয়ে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে দলটি। রবিবার সিইসির সাথে দেখা করে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এদিকে আপিল শুনানির শেষ দিন ফেনীর ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউল মিন্টু সহ প্রার্থিতা ফিরে পেয়েছেন ২১ জন। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি সহ বিভিন্ন ইস্যুতে বাতিল হয়েছে অনেকের প্রার্থিতা। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানি চলাকালে রবিবার বিকেলে নির্বাচন কমিশনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। শুনানির বিরতিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন ইসির কার্যক্রম পক্ষপাতমূলক। পোস্টাল ব্যালটের বিন্যাস একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে করা হয়েছে। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। জামায়াত ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, দলটির নির্বাচনী কর্মীরা ভোটারদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে ফৌজদারি অপরাধ করছে। বিপুল সংখ্যক ভোটারকে এলাকা পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনালি অফেন্স। একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে শুনানির শেষ দিনে ঋণ খেলাপির কারণে চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হয় কুমিল্লা ১০ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ও চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। প্রত্যেকের বক্তব্য শুনে জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। হলফনামায় ইউএসএ সিটিজেন ব্যাপারে কিছু বলেনি, তাই বিজ্ঞ কমিশন সন্তুষ্টি চিত্তে ওনার মনোনয়নপত্র জনাব আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা ১০-এর মনোনয়নপত্র বাতিল করেছেন। দিনব্যাপী শুনানিতে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা পান। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। পোস্টাল ব্যালট এক জায়গায় যাচ্ছে, এতে নির্বাচন প্রভাবিত হবে, ভোট এই জায়গার মধ্যে একটা কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ যেমন পেয়েছি, আবার এটাও সত্য নির্বাচন সম্পর্কে মানুষের যেন একটা কেমন অনীহা কাজ করছে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পোস্টাল ব্যালট পরিবর্তন ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল সহ ৩ দফা দাবিতে ইসি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সকাল ১১টা থেকে শুরু করে রাত পর্যন্ত বিক্ষোভ শেষে সোমবার আবারও কর্মসূচির ডাক দেয় ছাত্র সংগঠনটি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে যেভাবে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠকের পর দলটির নায়েবে আমির সাংবাদিকদের এ কথা জানান। ইসিতে করা বিএনপি মহাসচিবের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল।
নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশন সহ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিযোগিতামূলক রাজনীতির মাঠে একটি দলের প্রধানের নিরাপত্তার নামে সরকার যে বাড়াবাড়ি করছে তাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। অনেকটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং সেনাবাহিনী সহ কোনো বাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার, তাদের আচরণে পক্ষপাতদুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি। আমরা তাদের তালিকা করেছি, আরও আমরা এটা অবজার্ভ করতে থাকবো। নির্বাচন কমিশনে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, গ্রহণযোগ্যতায় ভাটা পড়ায় এখন ছাত্র সংসদ নির্বাচন বন্ধের পায়তারা করছে একটি দল। জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল? এটা দেখার জন্য এগুলো একটা, যেটা আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, ওনাদের বলতে হবে তো বলো যে এটা বলছে, তবে এটা বুড়া। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভাজন নয়, ঐক্যের রাজনীতি প্রয়োজন জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সম্মানে তার আসনে 10 দলীয় জোট কোনো প্রার্থী দেবে না। আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উগ্র করব। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসির পুরো প্রক্রিয়া পরিকল্পিত ও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। এই অনিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ইসির রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, আইনি ভিত্তি উপেক্ষা করে কমিশন প্রধান দ্বৈত নাগরিকের পক্ষে ইমোশনাল ব্যাখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। বিএনপির শীর্ষ নেতাদের সাথে 1.5 ঘণ্টা বৈঠক করে ইসি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বিষয়ে একপাক্ষিক রায় দিয়েছে। একই সাথে আর্গুমেন্ট করছেন, আবার সিইসির সাথে বৈঠকে যাচ্ছেন, বৈঠকের পরে রায় আসছে। এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে, পুরোটা বিষয় পরিকল্পিত। আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সাথে প্রয়োজন আমরা আবারও কথা বলবো। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরও স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সেখানে বক্তব্য রাখেন ভুক্তভোগীর স্বজনেরা। আমার বড় ছেলে আমাকে আদর করে ডাকতো আম্মু মা। আমি ওর সাথে রাগ করলে বলে কি, আমি তোমাকে একবারে 2টা মা ডাকি, আজকে 17 মাস হয়ে গেছে আমাকে তো কেউ আর আম্মু মা ডাকে না। দুঃখের বিষয়, আজকে 1.5 বছর হয়ে গেছে আমাদের ছেলেদের সঠিক বিচার আমরা পাচ্ছি না। শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা অর্জিত হয়েছিল 1971 সালে আর তা রক্ষা হয়েছে 24 জুলাইয়ে। এ সময় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। তিনি আরও বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোকগাথা চলতেই থাকবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৪ ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি একটি সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার আসামি ২৮ জন, তাদের মধ্যে আছেন জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর ছিল উত্তপ্ত। ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। ওই ২ দিনে প্রাণ হারান ৯ জন। জুলাই গণ আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ২৮ জনের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রোববার এই অভিযোগ আমলে নেয়। পরে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট ৯ জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের হত্যাকাণ্ডে আসামিদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনের ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। ৩টি অভিযোগের এই মামলায় সাক্ষী দেবেন ৫০ জন, আর আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ভেরেস এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখা সহ উন্নয়ন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পাবনায় কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়তে অনেকেই বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জীবনের টানাপোড়েনে ভূমি ও গৃহহীন হয়ে একটু ঠাঁই খুঁজে পেয়েছিলেন এই আশ্রয়ণ প্রকল্পে। তবে স্থানীয় প্রভাবশালী আর বখাটেদের উৎপাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আমার ধরেন এই গলায় গামছা এরম ছিল, টান দিয়ে তুললেই এরম লাফা উঠি পারি হেলে আমার গলার পারে এইসব হয়েছে, এসব কিলিয়ে ধন খামসা। আমরা কোনো লোকের সাথে ঝরগা ফাঁসা তো করিনি, কিছুই করিনি। হঠাৎ মেরে আমার শালিক মারলি, মারার পরে আমরা চলে আসি। গৃহহীন, ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের দেয়া উপহারের ঘরে ঝুলছে তালা। এমন চিত্র চোখে পড়বে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরাঞ্চল অধ্যুষিত এলাকা ভবানীপুর গ্রামে। সেখানে ১১০টি ঘরের বেশিরভাগ বাসিন্দাই চলে গেছেন। স্থানীয় লোকের বেশি গাইজোর বেশি, অনেক দূরেতে যারা আসে তারা এখানে থাকতে পারে না। আর আমি বৃদ্ধ মানুষ আইছি, আমি মনে করি শান্তি থাকতে পারতেছি না। শোনা মানে প্রশাসন দেখা উচিত, এটা আমি চাই। বেটা
প্রভাবশালীরা ঘরের আঙিনায় তৈরি করেছেন কলাবাগান। গুটি কয়েক পরিবার এখনো বাস করলেও আশপাশের স্কুল ও মসজিদ না থাকায় বিপাকে পড়েছেন তারা। বালি ফুটিশ্বরের পারে এখন ওই রিক্সা চালাই কি পাবনা শহরে যায় না, তাতেই তো মানুষ শহরে চলে যাচ্ছে, তালা দিয়ে ঘর তালা দিয়ে চলে যাচ্ছে। কোন মানে যে আমি আজ 2 বছর আসছি মেলায় লোক ধরেছিলাম, এখন বর্তমান কেউ নেই, এখন 20টা ঘর আছে, আমরা তাই থাকি। এখন হেনে কোনো স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো কর্মসূচি নেই। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিষয়টি খতিয়ে দেখব আসলে কি কারণে আশ্রয়ণ প্রকল্পগুলোতে যাদের উপকারভোগী থাকার কথা তারা থাকছে না, এখানে কোনো সমস্যা আছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা থাকছে না কিনা, এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে তাদের এখানে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য, সেটা আমরা অবশ্যই সেই ব্যবস্থাটা নিব। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আগামীকাল সকাল 8টা থেকে কাজে ফিরবেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, দাবি দেওয়া সহ সব বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। রবিবার সন্ধ্যা 5:45টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঘটকচর এলাকায় একটি ইজি বাইককে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে ইজি বাইক চালক ও এর 2 যাত্রী সহ মোট 7 জন নিহত হন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর 250 শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 5000 মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ, সহিংসতা ও হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। অর্থনৈতিক সংকট ও নজিরবিহীন মূল্যস্ফীতির কারণে গত বছরের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই ইরানের সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে। শুরুতে বিক্ষোভে হতাহতদের বিষয়ে চুপ থাকলেও প্রথমে 2000-এর মতো মানুষের মৃত্যুর কথা স্বীকার করে সরকার। সবশেষ বলা হয়েছে অন্তত 5000 মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় 500। রোববার ইরানের আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন তিনি। ইরানের উত্তর পশ্চিমের কুর্দি অধ্যুষিত এলাকায় সবচেয়ে ভয়াবহ সংঘাত ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ইসরায়েল ও বিদেশে থাকা সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভে হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছে বলেও অভিযোগ তার। শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ, প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। খামেনির দীর্ঘ 37 বছরের শাসনের অবসান চান তিনি। এদিকে কঠোর দমন পীড়নের কারণে বর্তমানে বিক্ষোভ অনেকাংশেই স্তিমিত হয়ে পড়েছে। নতুন করে দেশটির কোনো প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ইশরাত সুমা, দীপ্ত, বার্তাকক্ষ। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক শান্তি বোর্ড গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এই বোর্ডের কয়েকজন সদস্যের নামও ঘোষণা করেছে হোয়াইট হাউস। তবে ইসরায়েল বলছে, এই বোর্ড গঠন করার আগে তেল আবিবের সঙ্গে সমন্বয় করা হয়নি। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ,
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এই বোর্ডের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদেরও। এবার হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশজুড়ে। শনিবার সন্ধ্যায় তেল আবিবের হাবিমা স্কয়ার সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ইসরায়েলের পতাকা শরীরে জড়িয়ে নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ পরে প্রতিবাদে নামে আন্দোলনকারীরা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গভিলের মরদেহ ফিরিয়ে আনা এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা। প্রবল বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের নিউ সাউথ ওয়েলসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা গেছে একজন, অন্তত 20 জনকে উদ্ধার করা হয়েছে। রাজধানী সিডনিতে শনিবার গভীর রাতে নারাবিন এলাকার নিচু শহরতলিতে বিপজ্জনক বন্যা দেখা দিলে সেখানকার বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। আকস্মিক বন্যার কারণে বহু সড়ক বন্ধ হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে রবিবার স্থানীয় সময় সকালে সিডনির উত্তর প্রান্তে প্রায় 72.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এবারে জানিয়ে দিব খেলার খবর। জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ 20 ওভারে 5 উইকেটে 159 রান করে। ওপেনার দিলারা আক্তার 8 বলে 17 রান করার পর শারমিন আক্তার 39 বলে 63 রান তোলেন। শেষ দিকে শোভানা মুস্তারির 32 আর স্বর্ণা আক্তারের 16 রানের ইনিংসে 159 পৌঁছায় বাংলাদেশের ইনিংস। রান তারাই শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেটে 137 রান তোলে যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবরাখবর দিয়ে। উৎসবমুখর পরিবেশে পর্দা নামল 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। কিরগিজস্তানের কুরাক জিতেছে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার। এছাড়া বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ইউনিভার্সিটি অফ চানখারপুল। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত কিরগিজস্তানের সিনেমা কুরাক এবার 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক দেখালো। এটি পেল এশিয়ান কম্পিটিশনে সেরা চলচ্চিত্রের পুরস্কার। রবিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে 9 দিনের এই উৎসবের সমাপনী দিনে সেরা সিনেমাসহ বিভিন্ন বিভাগের পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আজারবাইজানের সিনেমা আ লোনলি পার্সনস মনোলগের নির্মাতা এমিন আফান্ডিয়েভ। স্পেশাল মেনশন পেয়েছে তাজিকিস্তান ও ইরানের যৌথ প্রযোজনায় ফিশ অন দ্য হুক। সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে কিরগিজস্তানের সিনেমা বার্নিংয়ের ঘরে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিভাগে পুরস্কার পেয়েছে চীন, রাশিয়া, কাতার ও ইউরোপের একাধিক সিনেমা। এবার বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে গণরুম ও ছাত্র রাজনীতির গল্প ইউনিভার্সিটি অব চানখারপুল। ট্যালেন্ট বিভাগে পুরস্কৃত হয়েছে ইস্পাইট ও ধ্যাত। আমি খুবই আনন্দিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই পুরস্কারের জন্য। এই অর্জন আমার চলচ্চিত্র যাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে এবার 91টি দেশের 245টি সিনেমা প্রদর্শিত হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জামায়াত ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, অভিযোগ বিএনপির সিইসির সাথে বৈঠক। একটি দলের প্রধানের বাড়তি নিরাপত্তা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে, প্রধান উপদেষ্টাকে জামায়াত। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে পক্ষপাতিত্ব করছে ইসি, নির্বাচনে অংশ না নিতে পারে এনসিপি। গণ অভ্যুত্থানে ধানমন্ডি মোহাম্মদপুরে হত্যা মামলার অভিযোগ গ্রহণ, তাপস নানক সহ আসামি 28। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।